লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, খুতবায় বিশ্ব উম্মার মঙ্গল কামনা। সিরিল রামাফোসা আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ন্যাটোতে না গেলে ও সেনা সরিয়ে নিলে যুদ্ধবিরতি হতে পারে, মন্তব্য পুতিনের। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের প্রতিদিনকার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশায়েক শশী। সংবাদ শিরোনাম দেখছিলেন। শুরুতেই হজের খবর জানাবো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পবিত্র হজের খুতবায় বিশ্ব ও মুসলিম উম্মার মঙ্গল ও শান্তি কামনা করা হয়েছে। মসজিদে নামিরা থেকে খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহির বিন হামাদ বিন মুহাম্মদ বিন আল মুআইকিলি। এরপর জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করে হাজিরা রওনা হয়েছেন মুজদালিফার উদ্দেশ্যে। আরো জানাচ্ছেন শাওন মাহফুজ। মিনায় ফজরের নামাজ আদায় করেই সৃষ্টিকর্তার কাছে পাপ মুক্তির আকুল বাসনায় আরাফাতের ময়দানে সমবেত হতে থাকেন মুসল্লিরা। সকালের গরম এড়াতে অনেকেই আবার রাতেই আরাফাতের ময়দানে চলে যান। লাখ লাখ মুসল্লি জাবালে রহমতের বিভিন্ন অংশে বসে ইবাদত বন্দেগি ও জিকির আজগার করেন। লাখো কণ্ঠে ধ্বনিত হয় লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানের মূল আনুষ্ঠানিকতা হজের খুতবা। এবার মসজিদে নামিরাহ থেকে খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মদ বিন আল মুকাইলি। খুতবায় সঠিক ইসলামের পথে মুসলিমদের ফিরে আসার আহ্বান জানানো হয়। পবিত্র কোরআনে আল্লাহর রহমতের কথা বারবার বলা হয়েছে। আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরাই মুক্তির একমাত্র উপায় বলে উল্লেখ করা হয় খুতবায়। খুতবা শেষে বিশ্ব উম্মার ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়াও করা হয়। এরপর দুই ইকামতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় ও রাতে সেখানেই অবস্থান। ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে আবারও মিনায় ফিরে শয়তানকে 7টি করে পাথর নিক্ষেপের পর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন হাজিরা। এরপর মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে আবারও সিরিল রামাফোসা নির্বাচিত হয়েছেন। তাকে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। দেশটির ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC ও বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠিত হবার পর পার্লামেন্ট রামাফোসাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। সিরিল রামাফোসা ANCর মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA এবং ছোট দলগুলোকে সমন্বয় করে নতুন সরকার গঠিত হচ্ছে। বিজয় ভাষণে নতুন জোট সরকারকে স্বাগত জানিয়ে রামাফোসা বলেন, দেশের প্রতিটি মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার জন্য নেতা নির্বাচন করেন ভোটাররা। গত মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে 30 বছর পর সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন রামাফোসার ANC। এরপর টানা 2 সপ্তাহ ধরে অন্য দলগুলোর সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দর কষাকষি করে দলটি। দীর্ঘ আলোচনার পর রামাফোসাকে সমর্থন দেওয়ার পক্ষে মত দেয় দ্বিতীয় বড় দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA। শর্ত সাপেক্ষে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্ত পূরণের সঙ্গে সঙ্গেই শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব শর্তের কথা উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। আরো জানাচ্ছেন রায়হান মুন্সি।
ইউক্রেনের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চাইলে কিয়েভকে মানতে হবে দুটি শর্ত। এক, ইউক্রেনের যে 4টি অঞ্চল রাশিয়া নিজের সীমানাভুক্ত করেছে সেখান থেকে সেনা প্রত্যাহার করতে হবে। আর 2 নম্বর শর্তটি হল ইউক্রেনকে অবশ্যই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট নেটোর সদস্য হওয়ার স্বপ্ন বাদ দিতে হবে। শর্ত আরোপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যে 4টি অঞ্চলে রুশ অধিকৃত সীমানা সেগুলো হলো পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজঝিয়া। আলোচনায় বসার আগে অবশ্যই সেনা সরাতে হবে, সাফ বলে দিলেন ভ্লাদিমির পুতিন। আর দ্বিতীয় শর্ত অনুযায়ী ইউক্রেন নেটোর সদস্য হবে এমন ইচ্ছা স্বপ্নেও ভাবতে পারবে না। পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে রুশ অবস্থান অত্যন্ত পরিষ্কার। যখনই তারা সেনা প্রত্যাহার ও নেটোতে যোগ না দেওয়ার ঘোষণা দেবে তখনই কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির প্রস্তুতি নেবে মস্কো। এদিকে 2022 সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর মস্কোর প্রায় $325 বিলিয়ন সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও G7 ভুক্ত দেশগুলো। জব্দ করা এসব রুশ সম্পদ থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে G7 জোট। তবে পশ্চিমাদের এমন ঘোষণাকে চুরি আখ্যা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর পরিণতি ভুগতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার থেকে সুইজারল্যান্ডে শুরু হচ্ছে শান্তি সম্মেলন, চলবে রোববার পর্যন্ত। এতে 90টির বেশি দেশ অংশগ্রহণ করলেও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। শান্তি সম্মেলনের আগে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্য গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ইসরায়েলের একটি সহিংস সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগে ওই সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হলো। তিজাভ 9 নামের এই সংগঠনটির বিরুদ্ধে গাজায় ত্রাণ পরিবেশে বাধা দেওয়ার পাশাপাশি ত্রাণ সামগ্রী লুট ও ত্রাণবাহী যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগের ভিত্তিতে বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করল। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গাজায় মানবিক সংকট রোধে মানবিক সহায়তা ব্যবস্থা অব্যাহত রাখা ও দুর্ভিক্ষের ঝুঁকি কমানো আবশ্যক। পশ্চিম তীর ও ইসরায়েলের মধ্যে দিয়ে গাজায় প্রবেশকারী ত্রাণবাহী গাড়ির বহরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইসরায়েলের বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। ত্রাণ সামগ্রী নিয়ে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। গাজার উপকূলে স্থাপন করা ভাসমান বন্দরটি ফের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সমুদ্র উত্তাল হওয়ার শঙ্কা থেকে এটি সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। গত মে মাসে $320 মিলিয়ন এই বন্দরটি গাজার উপকূলে স্থাপন করা হয়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার এটির কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। উত্তাল ঢেউয়ের কারণে কয়েকদিন আগে এটি ভেঙে যায়। এরপর মেরামতের জন্য এটি দখলদার ইসরায়েলের আসাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। মেরামত শেষে গত সপ্তাহে এটি আবারও গাজায় নিয়ে আসা হয়, কিন্তু সপ্তাহ না পেরোতেই বন্দরটি সরিয়ে নেওয়া হচ্ছে। 17 মে থেকে এটির কার্যক্রম শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে এই বন্দরটি দিয়ে তারা মাত্র 137 ট্রাক ত্রাণ তাদের গুরুদামে নিয়ে গেছে। এই বন্দরটি দিয়ে গাজা এসেছে মাত্র 900 টন ত্রাণ। গত সপ্তাহে বন্দরটি সচল হলেও গতকাল শুক্রবার জাতিসংঘ জানিয়েছে নতুন করে এটি দিয়ে কোনো ত্রাণ তাদের কাছে আসেনি। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের রিপোর্ট যে সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, এরপর আরও জানিয়ে ফিরব। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর, পাল্টা জবাব সেনাবাহিনীর। চীনের করোনা টিকার বিরুদ্ধে গোপনে প্রচারণা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইসরায়েলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের মেতুলা ও দখলকৃত শেবা ফার্মস এলাকায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় মেতুল্লায় ইসরায়েলি সেনা ও কৃষকদের লক্ষ্য করে 5টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। হিজবুল্লাহর হামলার জবাবে যুদ্ধবিমান থেকে লেবাননের কয়েকটি এলাকায় গোলা ছুড়েছে ইসরায়েলের সেনারা। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তবে গত মঙ্গলবার লেবাননের দক্ষিণ পূর্বাঞ্চলের ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর 3 সদস্য। তাদের মধ্যে নিহত তালেব আবদুল্লাহ গোষ্ঠীটির জ্যেষ্ঠ ফিল্ড কমান্ডার। 2020 সালে করোনা ভাইরাস মোকাবেলায় চীনের প্রচেষ্টাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে একটি গোপন প্রচারণা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। প্রচারণাটির উদ্দেশ্য ছিল চীনের সরবরাহ করা টিকা ও জীবন রক্ষাকারী অন্যান্য উপকরণের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দেয়া। অপপ্রচারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ফিলিপাইনের নাগরিকদের ছদ্মবেশে কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকশো অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টগুলো থেকে চীনের তৈরি করোনার টিকা সিনোভ্যাক, মাস্ক ও করোনা পরীক্ষার সরঞ্জামের গুণগত মান নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়। অথচ ফিলিপাইনে করোনার টিকাগুলোর মধ্যে সবার আগে পৌঁছেছিল সিনোভ্যাক। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। শুক্রবার রয়টার্সের প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সময় হলো আরো একবার ছোট্ট একটা বিরতি নেবার, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সহ অঙ্গরাজ্যটির অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শুক্রবার নির্বিঘ্নে স্নাতক সমাপনী অনুষ্ঠান হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের বিক্ষোভকারীরা অনুষ্ঠানে বিঘ্ন ঘটাননি। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ হতে দেখা গেছে। বিভিন্ন শহরে সেতু এবং রেল স্টেশন ও বিমানবন্দরের কাছের সড়কগুলো আটকে বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউসের কাছেও। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, স্নাতক সমাপনী অনুষ্ঠানগুলো ছিল হৃদয়স্পর্শী, এক কথায় সুন্দর। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, খুতবায় বিশ্ব উম্মার মঙ্গল কামনা। সিরিল রামাফোসা আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ন্যাটোতে না গেলে ও সেনা সরিয়ে নিলে যুদ্ধবিরতি হতে পারে, মন্তব্য পুতিনের। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, হিজবুল্লাহর পাল্টা জবাব সেনাবাহিনীর। চীনের করোনা টিকার বিরুদ্ধে গোপনে প্রচারণা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnews.tv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।